অলরেডি শেষ, মানে সিং প্যাসেজগুলো যেগুলো পড়ানোর কথা ছিল সেগুলো প্রত্যেকটাই ভিডিওতে আপলোড দেওয়া হয়েছে। এখন তো আমরা যেহেতু জুম ক্লাসে এক্সারসাইজ করছি এবং সাথে সাথে কিছু কোশ্চেন অ্যান্সার এমসিকিউ আমরা প্রতি ক্লাসে চেষ্টা করছি সলভ করে দিতে। সো তোমরা সেভাবেই প্রিপারেশন নেবে এবং পরীক্ষাটা হয়তো কলেজে শেষ হবে, সো প্রিপারেশনটা অনেক মজবুত হতে হবে। এবার আজকের ক্লাসে আমি দুটো ফ্লোচার্ট নিয়ে আলোচনা করবো। তোমাদের ইউনিট 5-এর লেসন 3-তে যে ক্র্যাফট সম্পর্কে আমরা লাস্টে পড়লাম সেটা, আর একটা হচ্ছে ফোক মিউজিক। এই দুটো টপিকের উপরেই দুটো ফ্লোচার্ট প্র্যাকটিস করবো। তো যে ফ্লোচার্টটা করার জন্য যে প্যাসেজটা দরকার, শুধুমাত্র সেই প্যাসেজ থেকে আমি ওইটুকুই নিয়ে তোমাদেরকে প্র্যাকটিসটা করাবো, যাতে তোমরা মানে স্বল্প পরিসরে খুঁজে কীভাবে বের করবে, কোনটার পরে কোনটা পয়েন্টটা হবে সেটা যাতে খুঁজে বের করতে পারো, সেটা ফোকাস করে আমি পড়াবো। আর যেগুলো ক্লাসে আজকে করানো হচ্ছে, ভিডিও ক্লাস বলো বা জুম ক্লাস বলো, সেগুলোতে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্স আছে বলেই করানো হচ্ছে। সো ক্লাসগুলো গুরুত্ব দিয়ে দেখবে এবং আজকের ফ্লোচার্টটা যে করাচ্ছি কীভাবে তোমরা পয়েন্টটা ফাইন্ড আউট করবে, কীভাবে সেন্টেন্স থেকে ফ্রেজটা বের করবে, সেটাও আমি তোমাদের ক্লাসটা বলে দিই। সো চলো ক্লাসটা শুরু করি। যেহেতু একটা সেমিস্টার আপনারা পরীক্ষা দিয়ে ফেলেছেন, সো আমার মনে হয় না যে ফ্লোচার্ট সম্পর্কে আর ডিটেলস কিছু বলতে হবে। যদিও পরীক্ষার যে খাতায়, সেই খাতায় অনেকের অনেক রকম অনিয়ম আমি দেখেছি। অনিয়ম আমি এটা এই জন্যে বলবো, ফ্লোচার্ট সম্পর্কে রিপিটেড কিছু ক্লাস কিন্তু হয়েছিল। আমার ক্লাস ছিল বা আরেকজন স্যারের ক্লাসও ছিল। তো সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা, মানে বেসিক যে কনসেপ্টটা, সেটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। তারপরেও প্রেজেন্টেশনের দিক দিয়ে অনেক গ্যাপ ছিল। যেভাবে বক্সগুলো আঁকতে বলা হয়েছিল, অ্যারো মার্ক দিতে বলা হয়েছিল, সেভাবে দেওয়া হয়নি। বা হয়তো তোমাদের যে সলিউশনে যেরকম দেয়া আছে সেটা ফলো করতে যেয়েই তোমরা বক্সগুলো ওভাবে এঁকেছো, কিন্তু অ্যারোতে সমস্যা হয়ে গেছে। সো ফ্লো চার্টের যেহেতু একটা ডায়াগ্রাম আছে, একটা নির্দিষ্ট মানে ফেস আছে, সো সেই ফেসটা যদি ফলো না করো তো মার্ক তো ডিডাক্ট হবেই। সো এই কারণে ফ্লো চার্টে তোমাদের অনেকের অনেক কম মার্কস এসে গেছে। তো আজকের ক্লাসে আমি প্রথমে ফোক মিউজিকের যে সিন প্যাসেজটা ছিল সেখান থেকে একটা ফ্লো চার্ট আলোচনা করব এবং পরবর্তীতে ক্রাফট ওয়ার্ক সম্পর্কে একটা আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল ফ্লো চার্টের কোশ্চেনটা যেরকম হয়, এখানে কোশ্চেনটা দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং সাম ডিফারেন্সেস অফ ফোক মিউজিক। আমি বলেছিলাম যে ফ্লো চার্টের কোশ্চেনে শোয়িংয়ের পরে যেটুকু দেয়া থাকে সেটার প্রতি আমাদেরকে মেইন ফোকাস করতে হবে, কারণ সেখানেই আমাদের ডিমান্ড, মানে চাওয়া হচ্ছে যে কোশ্চেনটায় কীভাবে অ্যান্সার করতে হবে বা কোন অংশ থেকে আমাদের অ্যান্সার করতে হবে। সো আমরা যখন লিখব তখন সেভাবে উল্লেখ করেই লিখব। এখানে এই টেক্সটটা সম্পর্কে একটা ফ্লো চার্ট এসেছে। তোমাদের এতটুকুই টেক্সট আসবে না, আমি টেক্সটের যে অংশটা নিয়েছি সেখান থেকেই আমাদের যেহেতু অ্যান্সারটা, সো আমি এই অংশটুকুই নিয়েছি। কিন্তু ফোক মিউজিকের প্যাসেজটা তো আরও বড়, তোমরা সবাই জানো। অ্যান্সার দেওয়ার সময় আমরা এভাবেই লিখব, এ ফ্লো চার্ট শোয়িং সাম ডিফারেন্সেস অফ ফোক মিউজিক ইজ গিভেন বিলো। শোয়িংয়ের পরে সাম ডিফারেন্সেস অফ ফোক মিউজিক কথাটা আমার কোশ্চেনেই থাকবে, সেখান থেকে আমরা উল্লেখ করব। আমার বাড়তি যে পার্টটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইজ গিভেন বিলো। তারপরে আমরা বক্সগুলো আঁকবো, ঠিক এভাবেই আঁকার চেষ্টা করব। কারণ অনেকে ছোট স্কোয়ার বক্স এঁকেছো, তার মধ্যে হিজিবিজি করে লিখেছো। আমার তো মনে হয় না যে এত বড় খাতার মধ্যে অত ছোট ছোট বক্স করে তার মধ্যে গিজিবিজি করে লেখার কোনো আদৌ দরকার আছে। সো আমি বারবার করে বলছি, ফ্লো চার্টের প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় এবং একটা ফ্লো চার্টের জন্য একটা ইন্ডিভিজুয়াল পেজ তুমি নিবে। এখানে 4টা বক্স করলাম, ওখানে 2টা করলাম, বা এখানে একটা পেজে 5টা বক্স করলাম, আর একটা বক্সকে আমি টেনে নিয়ে গেলাম আর এক পেজে। এই ধরনের কোনো ঘটনার রিপিটেশন যেন ফার্দার না হয়, এমটিতেও না হয়, সেমিস্টার ফাইনালের কোর্সেও যেন না হয়। এখন প্রেজেন্টেশনটা কিভাবে হবে, প্রথমেই আমাদেরকে বলে নিতে হবে, একটা হেডিং বা টাইটেল দিতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টই হেডিংটা দিয়েছো, 2-1 জনের খাতায় আমি হেডিংটা পাইনি। সো হেডিংটা দেওয়ার পরে মানে প্রথমে তো লিখবো অ্যান্সার লেখার পরে আমরা এই লাইনটা লিখবো, এ ফ্লো চার্ট শোয়িং সাম ডিফারেন্সেস অফ ফোক মিউজিক ইজ গিভেন বিলো। তারপর এভাবে বক্সগুলো আঁকবো। এখন যে টেক্সট থেকে আমরা এই অ্যান্সারটা পাবো সেই টেক্সটটাতে একটু যাই। দেখো এখানে এই প্যারাটাতে কিন্তু বলা হয়েছে যে ফোক মিউজিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে পার্থক্যগুলো বা ফোক সঙের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আছে, কিসের ওপর জিনিসটা ভ্যারি করে, পার্থক্যটা ভ্যারি করে, সেটাই এখানে বলা হয়েছে। এই প্যাসেজটা আমি আরেকবার একটু পড়াই। দেখো এখানে বলেছে, ফোক মিউজিক মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, হোয়াইল সংস সাং ইন কোরাস ইনক্লুড কবিগান, লেটো, আকলাপ অ্যান্ড গম্ভীরা। প্রথমের লাইনে বলেছে যে ফোক মিউজিকটা কীভাবে গাওয়া হয়, এককভাবেও প্রেজেন্টেশনটা হতে পারে, এককভাবে এই গানটা গাওয়া হতে পারে, বা কোরাস মানে দলগতভাবেও এই গানটা গাওয়া হতে পারে। সো এটা একটা ডিফারেন্স। এই ডিফারেন্সটা তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেনে দেওয়া আছে, যে কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব।
পরবর্তীতে এসেছে কিছু ফোক সঙের নাম, কিছু কিছু গান যেগুলো দলগতভাবে গাওয়া হয় সেগুলোর নামও যেমন এসেছে, কিছু কিছু গান আবার আছে ইন্ডিভিজুয়ালি, যেমন বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি গাওয়া হয়, মানে এককভাবে পরিবেশিত হয়, সেরকম কিছু গানের নাম এসেছে। তোমরা পার্থক্য যদি মানে ফ্লো চার্টের পয়েন্ট যদি খুঁজে না পাও সেক্ষেত্রে এখান থেকে দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট না। আমাদের এখানে প্রেজেন্ট করার মতো বা বলার মতো আরও অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্যাসেজের পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এখানে দুটো দেশের ফোক মিউজিক সম্পর্কেই কিন্তু বলা হয়েছে। আর যে সমস্ত ফোক সঙের নাম এসছে এগুলোর মধ্যে কিন্তু আবার কিছু কিছু কমন আছে, যে বাংলাদেশেও সেগুলো গাওয়া হয় এবং ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতাতেও সেগুলো গাওয়া হয় একইভাবে। তো এই সেন্টেন্সের মানেটা হচ্ছে কিছু গান চরিত্রগত দিক দিয়ে বা আকৃতি কি বলবো মানে প্রকৃতিগত দিক দিয়ে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের অন্তর্ভুক্ত, আবার কিছু আছে কমন। কমন কোথায়? বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কমনলি সেই গানগুলো গাওয়া হয়। আর কিছু গান আছে যেগুলো শুধুমাত্রই বাংলাদেশে প্রেজেন্ট হয়, আর আর কিছু আছে যেগুলো ভারতবর্ষে বা কী বলে কলকাতায় প্রেজেন্ট করা হয়, মানে গাওয়া হয়ে থাকে। নেক্সট লাইনে বলা হয়েছে সিমিলারলি, মানে এগুলো কিন্তু এক একটা পার্থক্য। তুমি দেখো, তুমি প্রথম লাইনটা থেকেই বুঝবে যে কিছু গান হচ্ছে এককভাবে প্রেজেন্ট, কিছু হচ্ছে দলীয়গত প্রেজেন্ট মানে দলগত প্রেজেন্ট। পরবর্তীতে আর একটা পয়েন্ট যেটা, যে চরিত্রগত দিক দিয়ে কিছু গানের বা বৈশিষ্ট্যগত দিক দিয়ে কিছু গান হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ, আর কিছু গান হচ্ছে কমন, যেটা বাংলাদেশ আর ভারতের মধ্যে কমনলি গাওয়া হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে সিমিলারলি সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, হিন্দু অর মুসলিম, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারি। আমি যখন ক্লাসটা পড়েছিলাম সিন প্যাসেজ এটা সম্পর্কে, আমি কিন্তু ডিটেলসই বলেছিলাম যে কিছু কিছু গান আছে যেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীর মানুষই গেয়ে থাকবে। সেটা হচ্ছে দুইটা ধর্মের মানুষের মধ্যেই এই যেহেতু ফোক সঙের ব্যাপারটা আছে বাংলাদেশ আর ভারতবর্ষে, সো হয় হিন্দুরা কিছু গান প্রেজেন্ট করে থাকবে অথবা কিছু গান মুসলিম প্রধান গান, মানে সেই সমস্ত যে হিন্দু গানগুলো আছে, হিন্দু রিলিজিয়ানদের যে গানগুলো আছে সেগুলো কখনোই মুসলিম সিঙ্গাররা গাইবেন না। আবার যারা মুসলিম যেমন ধরো মুর্শিদি, মারফতে, এই গানগুলোর মধ্যে কিন্তু আমাদের ধর্মীয় ব্যাপারগুলো ইনক্লুডেড, এগুলো কখনোই হিন্দু সিঙ্গাররা গাইবেন না। সো এই কথাটা এখানে বলা হয়েছে সাম সং বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, মানে একটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই কিছু গান সীমাবদ্ধ, এবং কিছু আছে যেগুলো ওভারঅল হিন্দু মুসলিম সবাই প্রেজেন্ট করতে পারে সেই সংগুলো। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারি, সো এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং দেখো এই প্রথম সেকেন্ড লাইনে যে গানটা কথাটা বলা হয়েছিল যে সাম সংস আর রিজনাল ইন ক্যারেক্টার, যে কিছু কিছু গান আছে বৈশিষ্ট্যগত দিক দিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলের, সো ওই একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যখন একটা গান, তখন কিন্তু সেই অঞ্চলের প্রথা বা বৈশিষ্ট্যগুলো ওই গানগুলো ধারণ করে। সো এখান থেকে আমরা দুটো পয়েন্ট বের করতে পারি এই কথাটা থেকে। একটা তো আমরা বলবো রিজিওনাল, আর আদার্স আর কমন ইন বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার অন্য একটা পয়েন্ট আমরা এখান থেকে বের করতে পারি, যেগুলো বাংলাদেশে গাওয়া হবে সেগুলো বাংলাদেশের প্রথাই বা বাংলাদেশের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, কালচার, ট্রেডিশন, সেগুলোকেই রিপ্রেজেন্ট করবে। ভারতবর্ষে যেগুলো গাওয়া হয়ে থাকবে সেগুলো নিশ্চয়ই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হবে না, সেগুলো ওই অঞ্চলের প্রকৃতিগত বৈশিষ্ট্য বা মানুষের জীবন ধারণ বলো বা ধর্ম বলো ওইগুলোকে প্রেজেন্ট করে হয়ে থাকে। সো একটা পয়েন্টের মধ্যে থেকে আমাদের আর একটা পয়েন্ট এইভাবে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমাদের ফ্লো চার্টে একটা পয়েন্ট দেওয়া থাকবে এবং 5টা পয়েন্ট লিখতে হবে। এবং ফ্লো চার্টের ক্ষেত্রে কিন্তু একটা প্যাসেজের অনেক কিছু থাকতে পারে ফোক মিউজিক সম্পর্কে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলোই আমরা প্রেজেন্ট করব। আর যেহেতু ডিফারেন্স বলেছে, সো একটা ডিফারেন্সের মধ্যে থেকে যদি আমরা আর একটা ডিফারেন্স খুঁজে পেতে পারি, পার্থক্য খুঁজে পেতে পারি, তাহলে কিন্তু আমাদেরই লাভ, লেখার ক্ষেত্রে সুবিধা হবে। তো লাস্টের দিকে বলেছে সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, আদার্স টু উইমেন, ওয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন। কিছু গান হচ্ছে শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক, পুরুষ সিঙ্গাররাই গাইবেন, এবং কিছু গান হচ্ছে মহিলা সিঙ্গাররাই গাইবেন। এবং আর যে বাকি থাকে এই পুরুষ সিঙ্গার আর মহিলা সিঙ্গার, এই যে ভেদাভেদ, এর বাইরে যা থাকে সেই গানগুলো এমন যেগুলো কমনলি মেন অ্যান্ড উইমেন মানে পুরুষ মহিলা উভয় ধরনের সিঙ্গাররাই প্রেজেন্ট করে থাকে। এবং লাস্ট অফ অল কয়েকটা গানের নাম এসেছিল, যেমন ব্রত গান, মেইলি গীত, এগুলো শুধুমাত্র মহিলা সিঙ্গাররাই গেয়ে থাকবেন। আর ঘরের চাল মেরামত সংক্রান্ত কোনো গান বা ওই টাইপের কোনো একটা গান
পুরুষ মহিলা উভয়রাই পার্টিসিপেট করতে পারে। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলেছিল রুফ বিটিং সঙের কথা আমরা যেটা পড়েছিলাম। তো এই হলো আমাদের মূল প্যাসেজ। এখান থেকে আমাদেরকে পার্থক্যগুলো খুঁজে বের করতে হবে। এখন দেখো এখানে পার্থক্যগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সিঙ্গিং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, মানে ফোক মিউজিকের ডিফারেন্সের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া আছে, কয়েকটা গাওয়া হবে এককভাবে এবং কিছু সঙ্গীত প্রেজেন্ট হবে দলীয়ভাবে। এখানে ফ্লোচার্টে যারা ক্লাস করেছো তারা তো জানো যে ফর্মে দেয়া থাকে, যে ফর্মেটে কোশ্চেনে দেয়া থাকে সেই ফর্মেটটা মেনটেন করে বাকিগুলো অ্যান্সার আমরা করব। ইনকেস যদি না পারি তখন আমরা ফর্মেট চেঞ্জ করতে পারি। এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্মে কোশ্চেনে দেয়া আছে, যেমন সিঙ্গিং, সিং হচ্ছে ভার্ব, সেটার সাথে আইএনজি, এইভাবে অ্যাড করে আমাদের এই ফ্রেজটা দেয়া আছে কোশ্চেনের যে অংশটুকু, ক্লুটা। তো পরবর্তীতে আমরা এরকম ভার্ব প্লাস আইএনজি ফর্মেই বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে যে পয়েন্টটা লেখা হয়েছে, হ্যাভিং রিজিওনাল ক্যারেক্টার অর বো অর কমন ইন টু কান্ট্রিজ। বলা হলো যে রিজিওনাল ক্যারেক্টার, কিছু কিছু গান এইভাবে ভ্যারি করবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডিফারেন্স এই কথাটা উল্লেখ করব না, যেহেতু আমরা লিখবই ডিফারেন্স। সো ওই ডিফারেন্সটা না লিখে আমরা লিখতে পারি হ্যাভিং রিজিওনাল ক্যারেক্টার অর কমন ইন টু কান্ট্রিজ। এটা দিলেই বোঝা যাবে যে কিছু কিছু গান আছে যেগুলো আঞ্চলিকভাবে কোনো বৈশিষ্ট্য ক্যারি করছে, এবং আর কিছু গান কমন হচ্ছে দুইটা কান্ট্রির মধ্যে। এখানে কান্ট্রি দুটোর নাম তুমি দিতে পারো, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তা না দিয়ে তুমি কমন ইন টু কান্ট্রিজ এভাবেও লিখতে পারো। থার্ড পয়েন্টে এসছে হ্যাভিং ডিফারেন্স ইন রিলিজিয়াস কমিউনিটি হোয়াইল আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। এখানে আমরা লিখলাম হ্যাভিং ডিফারেন্স ইন রিলিজিয়াস কমিউনিটি, মানে ধর্মীয় সম্প্রদায়গতভাবে কিছু পার্থক্য থাকতে পারে, এবং বাকি গানগুলো হচ্ছে রিলিজিয়াস বাউন্ডারির বাইরে, সেগুলো বোথ হিন্দু অ্যান্ড মুসলিম কমিউনিটিও গাওয়া হতে পারে। সো এই প্যাসেজ থেকেই আমরা এই লাইনটা এভাবে সাজালাম। নেক্সট পয়েন্ট, আমাদের 4 নাম্বার যে পয়েন্ট, সেখানে বলা হয়েছে হ্যাভিং রিজনাল ডিফারেন্স ইন দ্য সেম কান্ট্রি। দেখো আমি বলেছিলাম যে একটা পয়েন্ট থেকে কিন্তু আমরা 2-3 পয়েন্টও বের করতে পারি, কারণ একটা পয়েন্ট বলা মানেই সেই পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ না, সেই পয়েন্টটা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে থাকতে পারে বা ইম্পর্টেন্ট তথ্য সেখানে থাকতে পারে। সো 3 নাম্বার পয়েন্টের রেফারেন্সেই আমরা 4 নাম্বারটা লিখতে পারি হ্যাভিং ডিফারেন্সেস ইন দ্য সেম কান্ট্রি। প্রথমে তো বলা হলো যে রিজিওনাল ক্যারেক্টারের ক্ষেত্রে পার্থক্য, একটা হচ্ছে বাংলাদেশের যে ফোক সং সেগুলো, আর একটা হচ্ছে কমন, যেটা বাংলাদেশ ভারত দুটাতেই কমন, একইভাবে গাওয়া হয়। সেই 2 নাম্বার আর 3 নাম্বার থেকে আমরা 4 নাম্বার পয়েন্টটা বের করে ফেললাম যে হ্যাভিং রিজিওনাল ডিফারেন্স ইন দ্য সেম কান্ট্রি। বাংলাদেশের এক এক অঞ্চলের এক এক রিজিয়নের ফোক সং কিন্তু এক এক রকম। উত্তরবঙ্গে যেটা গাওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দক্ষিণবঙ্গের গানের সাথে মিলবে না, বা এরকম পাশাপাশিও যদি হয় দুটো এলাকা, সেই পাশাপাশি দুটো এলাকার গানের মধ্যেও অনেক পার্থক্য থাকে। সো ওই 2 নাম্বার থেকে আমরা এই 4 নাম্বার পয়েন্টটা বের করতে পারলাম হ্যাভিং রিজিওনাল ডিফারেন্সেস ইন দ্য সেম কান্ট্রি, মানে সেম কান্ট্রিতেও এই এলাকাভিত্তিক পার্থক্যগুলো হতে পারে গানে। 5 নাম্বার দেখো হ্যাভিং ডিফারেন্সেস ইন সংস ইন ডিফারেন্ট লোর। এটাও আমি 2 আর 3 নাম্বার বা 4 নাম্বার এই পয়েন্টটা কম্বিনেশন করেই এটা লিখতে পারি যে গানের প্রথার মধ্যেও, গানের যে ধরন তার মধ্যেও কিন্তু পার্থক্য থাকবে। একটা গানের সাথে, একটা অঞ্চলের গানের সাথে আরেকটা অঞ্চলের গান, সুর, কোনো কিছুই কিন্তু মিলবে না, টপিকও চেঞ্জ থাকবে। সো আমাদের ওইভাবে একটা পয়েন্ট থেকে আমরা 2-3 পয়েন্ট, মানে তোমাদের এই প্যাসেজের মিডলে যে কথাগুলো আছে সেখান থেকেই আমরা মোটামুটি 2, 4, 5 লিখতে পারলাম। আর লাস্টে আর একটা টপিক ছিল যেটা যে নারী পুরুষ ভেদেই গানগুলোর ভিন্নতা। সো এটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট ডিফারেন্স। সো এভাবে লিখতে পারি পারফর্মড বাই অনলি ম্যান অর অনলি ওম্যান। এখানে তোমরা অনলি ম্যান অর অনলি ওম্যান অর বোথ এভাবেও লিখতে পারো, মানে শুধু পুরুষ বা শুধু মহিলা, মানে এটা পারফর্মার হতে পারে, অথবা বোথ মানে নারী পুরুষ উভয়ই। সো এখানে তুমি বোথ কথাটা উল্লেখ করে দিতে পারো লাস্টের পয়েন্টে। সো আরেকবার আমি পুরো সবগুলো পয়েন্ট একবার পড়ছি। এগুলো হচ্ছে ডিফারেন্স অফ ফোক মিউজিক। দেখো যদি কোশ্চেন আসে যে ফোক মিউজিকের কিছু পার্থক্য লিখো, তাহলেও কিন্তু তুমি এই পড়াটা থেকেই অ্যান্সারগুলো তুমি লিখতে পারবে। পরীক্ষা তুমি পাশাপাশি ABCD দিয়েও অ্যান্সারগুলো দিতে পারো, বা দেয়ার আর সাম ডিফারেন্স অফ ফোক মিউজিক, এটা লিখেও তুমি নিজে 1, 2, 3, 4 করেও অ্যান্সারগুলো দিতে পারো, মানে প্রেজেন্টেশনটা তোমার মতো করতে পারো। সো ওই প্যারাটা তোমাদের কোশ্চেন অ্যান্সারের জন্য যেমন ইম্পর্টেন্ট,
ঠিক তেমনি এই ফ্লোচার্টটার জন্য ইম্পর্ট্যান্ট। এখন আসো আমরা পরবর্তী আর একটা ফ্লোচার্ট দেখি। এটা হচ্ছে তোমাদের ইউনিট 5-এরই ক্রাফট ওয়ার্ক সম্পর্কে। কোশ্চেনটা হচ্ছে এরকম, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ ক্রাফট ওয়ার্ক। তার মানে কি, নিচে প্যাসেজটা পড়ো এবং একটা ফ্লোচার্ট তৈরি করো। কি দেখাতে বলেছে সেই ফ্লোচার্টে? ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক শিল্পকর্মের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বা বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখতে বলা হয়েছে। তো এটা এই প্যাসেজটা থেকে আসতে পারে এই কোশ্চেনটা, কারণ এই প্যাসেজেই কিন্তু শিল্পকর্ম সম্পর্কে অনেক মানে কি বলবো একেবারে ডেফিনেশন লেভেলের কথাগুলো এসেছে, যতভাবে ক্রাফট ওয়ার্ক সম্পর্কে বলা যায়। সো আমরা যখন অ্যান্সার লিখব, অ্যান্সারটার আগে আমরা এইভাবে লিখব, এ ফ্লো চার্ট শোয়িং ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ ক্রাফট ওয়ার্ক ইজ গিভেন বিলো। মানে আমি তো বলেছি শোয়িংয়ের পরে যে পার্টটা থাকে সেটা তুলে দিব কোশ্চেন থেকে এবং পরে লিখবো ইজ গিভেন বিলো। তারপর এভাবে কোলন দিয়ে নিচে একটা সুন্দরভাবে আমরা এই বক্সগুলো এঁকে ফেলবো। নাম্বারিং, অ্যারো মার্ক সব কিছুই ফ্লো চার্টে ইম্পর্টেন্ট। সো যেভাবে শেখানো হচ্ছে ক্লাসে সেভাবেই তোমরা লিখবে। প্রথমে যে ক্লুটা দেওয়া আছে, ক্লু অ্যান্সারটা দেওয়া আছে, ওটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। দেখো তোমাদের প্যাসেজের প্রথম লাইনটা থেকেই কিন্তু আমাদের এই ক্লুটা এসছে এবং প্রথম লাইনেই মোটামুটি, প্রথম লাইন বলবো না, প্রথম 2টা প্যারার অনেক কথার মধ্যেই কিন্তু এই ফ্লো চার্টের যে আসপেক্টগুলো ম্যাক্সিমামই চলে এসছে। আমি একটু প্রথম প্যারাটা পড়ি। এখানে বলা হয়েছিল, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট reflecting the inclusive nature of folk imagination. A craft work, which usually doesn't bear the signature of its maker, retains a personal touch. প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের অ্যান্সারটা আছে। সো প্রত্যেকটা লাইনেই কিন্তু একটা আসপেক্ট বলা আছে। When we look at a 30-old year Nokshi Katha, we wonder at its motifs and designs that point to the artistic ingenuity and the presence of maker in it. The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. Indeed, the intimate nature of the katha and tactile feeling it generates animates the work and make it very inviting. পুরো প্যাসেজটা পড়লাম, কিন্তু দেখো আমার মেইন পয়েন্টগুলো প্রথম প্যারার প্রথম 4-5টা লাইনের মধ্যে এসছে। সো এখান থেকে আমরা কিন্তু চাইলে অ্যাসপেক্টটা লিখতে পারি, খুঁজে পেতে পারি। এখানে যেহেতু প্রথমটা বইয়ে দেয়া আছে, মানে কোশ্চেনে দেয়া থাকবে, সেটার আমি নাম বললাম। প্রথম লাইনের পরবর্তী অংশ থেকে এই পয়েন্টটা লেখা হয়েছে যে রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। দেখো এখানে কিন্তু শুরুতে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাট বা ওরকম কিছু নেই, কিন্তু আমার প্রেজেন্টেশনের সুবিধার্থে এখানে ভার্ব প্লাস আইএনজিতে আমি লিখলাম অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। এটা হচ্ছে প্রথম আসপেক্ট। তার পরবর্তীতে লিখছি রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। দেখো তোমাদের এখানে প্রথম লাইনেই আছে, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। মানে ক্রাফট ওয়ার্ক প্রথমে বলা হচ্ছে মানে শিল্পের একটা প্রয়োগিক রূপ, অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা 1 নম্বরে। পরবর্তীতে বলা হচ্ছে রিফ্লেক্টিং, মানে এটা কিসের প্রতিফলন ঘটায়? লোক কল্পনা শক্তির একটা ইমাজিনেশন ঘটায়, যেটা প্রকৃতিতে আছে, প্রকৃতির মধ্যেই আছে সেই ইমাজিনেশনটা, সেটার একটা প্রতিফলন ঘটায়। রিফ্লেক্টিং মানে হচ্ছে প্রতিফলন। পরের পয়েন্টটাও কাছাকাছি এখান থেকে নেওয়া হয়েছে, ইগনোরিং দ্য সিগনেচার অফ ইটস মেকার, রিটেইনিং পার্সোনাল টাচ। এই দুটো পয়েন্ট দেখো কোত্থেকে নেওয়া হলো। A craft work which usually does not bear the signature of its maker retains a personal touch. যে একটা ক্রাফট ওয়ার্কে তো সেই মেকারের কোনো পরিচয় থাকে না, কোনো পরিচিতি থাকে না, কিন্তু তার একটা স্পর্শ কিন্তু থেকেই যায়। সো ক্রাফট ওয়ার্ক শুধুমাত্র 1-2টা ক্রাফট ওয়ার্ক না, প্রত্যেকটা হাতে তৈরি ক্রাফট ওয়ার্কের সাথেই কথাটা জড়িত। কোনো একটা হাতে তৈরি হ্যান্ডমেড ক্রাফট দেখে আমরা বুঝতে পারি না যেটা কে তৈরি করেছে, কিন্তু তার যে একটা স্পর্শ সেটা কিন্তু আমরা কোনো মতেই ইগনোর করতে পারি না, সেটা আমাদের জানতেই হবে বা মানতেই হবে। সো আমরা কীভাবে লিখতে পারি? ইগনোরিং দ্য সিগনেচার অফ ইটস মেকার। দেখো প্রথমে যেহেতু আমরাই শুরু করেছিলাম রিফ্লেক্টিং মানে ভার্ব প্লাস আইএনজি ফর্মে, সো ওভাবে অ্যান্সার করতেই কিন্তু এখানে সুবিধা হচ্ছে। অন্য কোনো ফর্মেট তৈরি করার থেকে এই ফর্মেটটা দিয়ে অ্যান্সার করার সুবিধা হচ্ছে, সো এইভাবেই করা হয়েছে। ইগনোরিং দ্য সিগনেচার অফ ইটস মেকার,
আমার বইয়ে ছিল ডাজ নট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, ওখান থেকে আমরা লিখছি ইগনোরিং দ্য সিগনেচার অফ ইটস মেকার। রিটেইন এ পার্সোনাল টাচ ছিল, সেখান থেকে আমরা লিখছি রিটেইনিং পার্সোনাল টাচ। তারপরে দেখো রিপ্রেজেন্টিং আর্টিস্টিক ইনজিনিউইটি, আর 6 নাম্বার পয়েন্টে লেখা হয়েছে হ্যাভিং অ্যাট্রাকশন অ্যান্ড ইনোভেটিভ ওয়ার্ক। এই দুটো লাইনের মধ্যে একটা কিন্তু তোমাদের এই প্যাসেজে হুবহুই আছে, যে নকশি কাঁথার বর্ণনা করতে যে বলা হয়েছিল ওই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনিউইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট। তো এখান থেকে আমরা লিখলাম, এখান থেকে আমরা কি লিখলাম, যে রিপ্রেজেন্টিং আর্টিস্টিক ইনজিনিউইটি মানে শৈল্পিক যে একটা উদ্ভাবনতা, সেটা ক্রাফটওয়ার্ক রিপ্রেজেন্ট করে থাকে। ম্যাক্সিমাম হ্যান্ডমেড ক্রাফটওয়ার্ক এটা রিপ্রেজেন্ট করে থাকে। আর ক্রাফটওয়ার্কের প্রতি আমাদের আকর্ষণের কারণ কি, এটার যে মধ্যে যে একটা অন্তর্নিহিত অ্যাট্রাকশন বা এটার যে কাজগুলো, এই সবগুলো কাজই তো মেকারের ইমাজিনেশনের উপর বেস করেই গড়ে ওঠে, তৈরি হয়। সো আমরা এই লাইনটা ধরো আমাদের যে প্যাসেজটা পড়ে বা ওভারঅল প্রথম প্যারাটা পড়ে যেটা আমরা পাই একটা আইডিয়া, সেখান থেকে এটুকু লিখতে পারি হ্যাভিং অ্যাট্রাকশন অ্যান্ড ইনোভেটিভ ওয়ার্ক। হুবহু এই সেন্টেন্সটা বইয়ে না থাকলেও, প্যাসেজে না থাকলেও, এই লাইনটা কিন্তু আমাদের এই প্যাসেজকে ইন্ডিকেট করছে। এই যে লাস্টের দিকে যে লাইনগুলো পড়া হলো, ইনডিড দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা অ্যান্ড টেক্সটাইল ফিলিং ইট জেনারেটস অ্যানিমেটস দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং। ইনভাইটিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে এটাকে প্রতি আমাদেরকে কেন অ্যাট্রাকটিভ করে তোলে, এর যে সূক্ষ্ম কাজ বা এর মধ্যে যা যা আছে, সেই কারণেই কিন্তু আমরা ক্রাফটওয়ার্কের প্রতি খুব বেশি আগ্রহ বোধ করি। সো ওখান থেকে আমরা এই লাস্টের লাইনটা দিতে পারি হ্যাভিং অ্যাট্রাকশন অ্যান্ড ইনোভেটিভ ওয়ার্ক। দেখো এখানে যে পয়েন্টগুলো আসলো তার মধ্যে লাস্টে যে পয়েন্টটা, সেটা কিন্তু বইয়ের কোথাও নেই, কিন্তু একটা সিনথেসিস করলে আমরা তো ওভারঅল একটা আইডিয়া করতে পারি, সেখান থেকেই এই পয়েন্টটা লেখা। কিছু কিছু প্যাসেজ আছে যেখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স, অনেকগুলো আসপেক্টস বলো বা ডিফারেন্সিয়েট বলো থাকতে পারে। সো সেই ক্ষেত্রে প্রচারের বক্স ফিল আপের ক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু এমন কোনো টপিক যদি থাকে যেখানে পয়েন্ট বের করতে সমস্যা হয়ে যায় তোমাদের ক্ষেত্রে, তখন তোমরা একটা সেন্টেন্সকে ফ্র্যাগমেন্ট করে কয়েকটা পয়েন্ট বের করবে। যদি তোমাদের প্রচারের এই 5টা বক্স ফিল আপ করার ক্ষেত্রে কোনো ঘাটতি হয়, যে আমি আর কি পয়েন্ট লিখবো খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে একটা পয়েন্টকে ভেঙে তুমি 2টা বক্সে ফিল আপ করতে পারবে। এটা কখন করবে, যখন তোমাদের আর কি পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে সমস্যা হবে তখন। আদারওয়াইজ নর্মালি কিন্তু লেখা যায়। যেমন ফোক মিউজিকের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, ডিফারেন্সিয়েটস ছিল আজকের ক্লাসে যেটা প্রথমেই দেখালাম, সেখানে কি বলা হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্টই ছিল বইয়ে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স ছিল প্রায় 10 থেকে 12টার মতো। ডিফারেন্সিয়েটও এরকম ছিল, মানে বৈচিত্র্যতা বা বিভিন্নতা পরিলক্ষিত হয় ফোক মিউজিকের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে তোমরা এভাবে বুদ্ধি করে নিজেদের মতো করে লিখবে, পয়েন্টগুলো খুঁজে বের করবে এবং ফ্লোচার্ট লেখার যে ফ্লোচার্টের বক্স ফিল আপ করার যে সিস্টেম, সেই অনুযায়ী করবে। তার তোমাদের এমটি পরীক্ষা কলেজে হোক বা অনলাইনে হোক, যেভাবেই হোক না কেন, তোমাদের ফোকাসটা কিন্তু থাকতে হবে সিলেবাসের দিকে। এটা এমটি সিলেবাসে তোমাদের সিলেবাসের একটা ভালো অংশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং প্যাসেজ